তো আজকে এবিটিএ টেস্ট পেপারের মূলত তোমার 14 নম্বর এবং 234 নম্বর পেজ রয়েছে। প্রথমে আই থিঙ্ক 234 নম্বর পেজটি চলে এসছে, সেটি হচ্ছে প্রথম প্রশ্ন তোমাদের সামনে। স্ক্রিন আশা করছি দেখতে পাচ্ছ, যে জৈব রাসায়নিক যৌগের উপর উৎসেচক ক্রিয়াশীল হয় তা হলো অপশন এ সহ উৎসেচক, অপশন বি প্রস্থেটিক গ্রুপ, অপশন সি কোফ্যাক্টর, অপশন ডি সাবস্ট্রেট বা বিক্রিয়ক। কি হবে? সাবস্ট্রেট বা বিক্রিয়ক, যার উপরে কোনো একটা উৎসেচক ক্রিয়াশীল হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সাবস্ট্রেট বা বিক্রিয়ক। 2 নম্বর প্রশ্ন, HCl খরিত হয় যে কোষ থেকে? সেটি হলো আর্জেন্টাফিন, অপশন বি গবলেট, অপশন সি অক্সিনটিক, অপশন ডি ভিসেরাল। অক্সিনটিক। বাকিরাও অ্যান্সার করবে, শুধুমাত্র ঋতিকায় অ্যান্সার দিচ্ছে। তোমাদের পিরুনাথ, সৃজনী, তোমরাও অ্যান্সারে যোগদান করো। তো এক্ষেত্রেও সঠিক উত্তর হবে, কিন্তু কি বললে তুমি? অক্সিনটিক কোষ HCl খরিত। এবং এটা কোথা থেকে কোথায় থাকে অক্সিনটিক কোষ? অক্সিনটিক কোষ কোথায় থাকে? পাকস্থলীতে। একদম, পাকস্থলীতে। 3 নম্বর প্রশ্ন, গবলেট কোষ দেখা যায় কোথায়? অপশন এ পাকস্থলী, অপশন বি আন্ত্রিক গ্রন্থি, অপশন সি যকৃৎ, অপশন ডি পাক গ্রন্থি। গবলেট কোষ, অপশন বি আন্ত্রিক গ্রন্থি। এবং আন্ত্রিক গ্রন্থির মূলত আমরা গবলেট কোষ দেখতে পাই কোথায়? গবলেট কোষ আমরা দেখতে পাই ডিওডিনামে। ঠিক আছে, আমরা আন্ত্রিক গ্রন্থি জানি যে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রে উপস্থিত গ্রন্থিগুলোকে একত্রে বলে আন্ত্রিক গ্রন্থি বা অন্ত্র বলে ওই অংশটাকে। তো আন্ত্রিক গ্রন্থিতে আমরা যেটা ডিওডিনাম পার্ট পেয়েছি, সেখানে গবলেট কোষ দেখা যায়। এবং আরও একটা আমরা গ্রন্থি পেয়েছিলাম, দেখবে ব্রুনারের গ্রন্থি। তো সেই ব্রুনারের গ্রন্থিও কিন্তু অ্যাকচুয়ালি তোমার শ্লেষ্মা ক্ষরণ করে, যেটা গবলেট কোষের ন্যায় কাজ করে। গবলেট কোষও শ্লেষ্মা ক্ষরণ করে বা মিউকাস ক্ষরণ করে। 4 নম্বর প্রশ্ন, প্রোটিনের অপচিতিমূলক বিপাক ক্রিয়া হলো অপশন এ কিটোজেনেসিস, ডি অ্যামাইনেশন, বিটা অক্সিজেন, গ্লুকোনিওজেনেসিস। কি হবে? অপশন বি। আমরা জানি প্রোটিনের অপচিতিমূলক বিপাকের ক্ষেত্রে আমরা ডি অ্যামিনেশন পড়েছি, ডি কার্বক্সিলেশন পড়েছি, ট্রান্স অ্যামিনেশন পড়েছি, ডি মিথাইলেশন পড়েছি, ট্রান্স মিথাইলেশন পড়েছি। ঠিক আছে, এগুলো আমরা পড়েছি প্রোটিনের অপচিতিমূলক বিপাকের ক্ষেত্রে। 5 নম্বর প্রশ্ন, মানব দেহে অ্যামাইনো অ্যাসিডের বিপাক ক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? অপশন এ গ্লুকোজ, অপশন বি ইউরিয়া, অপশন সি CO2, অপশন ডি নাইট্রোজেন। ইউরিয়া। অ্যামাইনো অ্যাসিডের বিপাক ক্রিয়ার ফলে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইউরিয়া। দেখো প্রত্যেক প্রশ্নই পারা যাচ্ছে। 6 প্রশ্ন, PAR, এই PAR এর পুরো কথাটি কি? অপশন এ ফিজিক্যাল অ্যারোবিক রেট, অপশন বি ফিজিক্যাল অ্যাক্টিভ রেট, অপশন সি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও, অপশন ডি ফিজিক্যাল অ্যাক্টিভ রেশিও। অপশন সি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। অপশন সি ইজ কারেক্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। আমরা দেখবে PAR, তারপর PAL, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। 7 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটাও আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। তোমাদের দেখবে যে নোট আছে সেখানে রয়েছে, গর্ভাবস্থার শেষ 3 মাসে BMR বৃদ্ধি পায় কত %? শেষ 3 মাসে। কিন্তু আমাদের মোট গর্ভাবস্থায় কটা ট্রাইমেস্টার আছে? একটা 3 মাসকে বলে ট্রাইমেস্টার, মানে 3 মাসে হয় ট্রাইমেস্টার। তাহলে মোট কটা ট্রাইমেস্টার আছে? একজন মহিলার গর্ভাবস্থা কতদিন? স্যার 3টে। 3টে। আমরা জানি একজন গর্ভবতী নারীর গর্ভাবস্থা থাকে 3 মাস, তাই তো? এবার 3 মাসের মধ্যে তাহলে 3 মাস, প্রতি 3 মাসে একটা ট্রাইমেস্টার, তাহলে মোট 3টে ট্রাইমেস্টার। খেয়াল রাখবে, ফার্স্ট যে ট্রাইমেস্টার, সেই ফার্স্ট ট্রাইমেস্টারে BMR বৃদ্ধি পায় 5%। সেকেন্ড যে ট্রাইমেস্টার, সেখানে BMR বৃদ্ধি পায় 10%। এবং যে থার্ড যে ট্রাইমেস্টার, মানে যে একদম তোমার যখন তার বয়স মোটামুটি, মানে গর্ভাবস্থার বয়স মোটামুটি ওই 6 থেকে 9 মাস, এই সময়কালে তার BMR বৃদ্ধি পায় 25%। তো সঠিক উত্তর হবে অপশন বি, 25%। খেয়াল রেখো যে গর্ভাবস্থার যে ফার্স্ট ট্রাইমেস্টার, সেখানে মানে প্রথম 3 মাসে BMR বৃদ্ধি পায় 5%, তারপরে তো আস্তে আস্তে ভ্রূণটা বাড়ছে না, তো যার জন্য সেকেন্ড ট্রাইমেস্টারে BMR বৃদ্ধি পায় 10% এবং থার্ড ট্রাইমেস্টারে BMR বৃদ্ধি পায় 25%। 8 দাগের প্রশ্ন, নিচের কোন তাপমাত্রাটি থার্মোফিলিক ব্যাকটেরিয়ার বৃদ্ধির অনুকূল? থার্মোফিলিক মানে কাদের বলে থার্মোফিলিক? অপশন এ 40 থেকে 45 উচ্চ তাপমাত্রা। অপশন এ বলছে 40 থেকে 45, অপশন বি 45 থেকে 65, অপশন সি 60 থেকে 90, অপশন ডি 12 থেকে 15।
কি হবে? অপশন বি 45 থেকে 65। থার্মোফিলিক ব্যাকটেরিয়া মানে হচ্ছে যেটা আমাদের নর্মাল টেম্পারেচার আমরা যেটা দেখি মানে আমাদের মানে খুব হাই টেম্পারেচারও নয় আবার খুব লো টেম্পারেচারও নয়। অপশন বি ইজ কারেক্ট, 45 থেকে 65 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন তোমাদের সামনে, সেটি হচ্ছে ব্যাকটেরিয়ার সংখ্যা গণনার ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশন এ সিএফএল, অপশন বি সিইউএফ, অপশন ডি সিএফইউ, অপশন ডি ইউএফসি। আমরা যখন কলিফর্ম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পড়েছিলাম তখন একটা টার্মিনোলজি পড়েছিলাম, কি বলতে পারবে? সেটা হচ্ছে কলিফর্ম ইউনিট, যেটাকে আমরা সংক্ষেপে বলছি সিএফইউ, কলিফর্ম ইউনিট। অপশন সি ইজ কারেক্ট, সিএফইউ, কলিফর্ম ইউনিট। ঠিক আছে, কলিফর্ম ফর্মিং ইউনিট বা কলিফর্ম ইউনিট যেটা আমরা পড়েছি সিএফইউ নামে, যেটা আমরা কলিফর্ম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পড়েছি। কলিফর্ম ব্যাকটেরিয়া মানে সেখানে বেশ কয়েকটি ব্যাকটেরিয়া মিশ্রণ, যেটা খাদ্যবস্তুতে উপস্থিত মানে সেটা এখানে কোনো একটা মানে জৈব দূষণ হয়েছে বা খাদ্যবস্তুর গুণাগুণ নষ্ট হয়েছে। পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে রেখেছি, সেটি হচ্ছে যে নিচের কোনটি আত্মপচনের জন্য দায়ী? বলো। অপশনে রাসায়নিক বস্তু, অপশন বি অম্ল, অপশন সি উৎসেচক, অপশন ডি ক্ষার। তো সঠিক উত্তর হবে অপশন সি উৎসেচক। কোন কোন উৎসেচক একবার বলে দাও, কোন ধরনের উৎসেচক ছিল আত্মপচনের জন্য? একদম, ক্যাটালেজ এবং পারঅক্সিডেজ আমরা পড়েছিলাম, যারা তোমার উৎসেচকের যেটা যা কারণে আমাদের যে মানে খাদ্যবস্তু নষ্ট হচ্ছে বা আত্মপচন হচ্ছে সেটার জন্য। পরবর্তী প্রশ্ন 11 দাগের প্রশ্ন, 0 থেকে 6 মাস বয়সে শিশুর দৈনিক ক্যালোরির চাহিদা দৈহিক ওজন অনুযায়ী কীভাবে থাকে? অপশন এ 70 কিলো ক্যালোরি পার কেজি, 80 কিলো ক্যালোরি পার কেজি, 90 কিলো ক্যালোরি পার কেজি, 60 কিলো ক্যালোরি পার কেজি। অর্থাৎ যার বয়স 0 থেকে 6 মাস সেক্ষেত্রে দৈনিক চাহিদা কত? বলো। 90 কিলো ক্যালোরি পার কেজি। ভেরি গুড, অপশন সি ইজ কারেক্ট, 90 কিলো ক্যালোরি পার কেজি। 12 দাগের প্রশ্ন, বিএমআর পরিমাপক যন্ত্রের নাম কি? অপশন এ ক্যালিপার, অপশন বি বেনেডিক্ট, এটা রথ হবে, রম হয়ে গেছে। অপশন সি বম ক্যালোরিমিটার, এটা বম, বেনেডিক্ট রথ। আর অপশন ডি বলছে ডগলাস ব্যাগ। অপশন বি বেনেডিক্ট রথ আমরা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে। অন্যদিকে ক্যালিপার যন্ত্র কোথায় ব্যবহৃত হয়েছিল? ক্যালিপার যন্ত্র কোথায় পড়েছিলে বলো? যেমন আমরা বম ক্যালোরিমিটার পড়েছিলাম, ক্যালোরি মাপার যন্ত্র। ডগলাস ব্যাগ পড়েছিলাম, বিএমআর মাপার পরোক্ষ বা ক্যালোরি মাপার পরোক্ষ পদ্ধতি। তো এখানে ক্যালিপার যন্ত্রটা পড়েছিলাম দেখবে একদম প্রথম চ্যাপ্টার, যেখানে আমরা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, সেটা হচ্ছে এবিসিডি পদ্ধতি, মনে আছে? ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে নিউট্রিশনে এবিসিডি পদ্ধতি, মনে আছে? একদম প্রথম সেমিস্টারে, 1 বছর আগে। যদি কারোর মনে থাকে দেখবে এবিসিডি পদ্ধতির ক্ষেত্রে এ ফর ছিল অ্যানথ্রোপোমেট্রিক, বি ফর ছিল বায়োকেমিক্যাল, সি ফর ছিল ক্লিনিক্যাল, আর ডি ফর ছিল ডায়েটারি। তো এবিসিডি পদ্ধতির এ ছিল অ্যানথ্রোপোমেট্রিক পদ্ধতি, সেখানে আমরা বিভিন্ন মানে দেহের ওজন, বিএমআই এইসব মাপার মাধ্যমে তার বিএমআর মাপতাম। তো এই এইসব মাপার মাধ্যমে তার পুষ্টি নির্ণয় করতাম। তো এই ক্যালিপার যন্ত্রের সাহায্যে কোনো ব্যক্তির পেটে কতটা মেদ আছে সেটা জানা যায় ক্যালিপার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, 13 দাগের প্রশ্ন, বলো নিচের কোনটি অ্যামাইলোলাইটিক উৎসেচক? মল্টেজ, কেসিন, লাইপেজ, ডাইপেপটাইডেজ। দেখো পেপটাইডেজ মানে তো প্রোটিন, এটা হবে না। লাইপেজ হচ্ছে ফ্যাট, হবে না। কেসিন হচ্ছে প্রোটিন, হবে না। সঠিক উত্তর হবে অপশন এ মল্টেজ। পরের প্রশ্ন, যেটা পুনরায় আমি একটু আগেই রিপিট করলাম, যে ব্রুনার্স গ্রন্থি দেখা যায় কোথায়? লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত। কি হবে? অগ্নাশয়, অপশন সি। এক্ষুনি বললাম যে ব্রুনার্স গ্রন্থি অগ্নাশয়ে হবে না। ক্ষুদ্রান্তের কোথায় বললাম? ক্ষুদ্রান্তের ডিওডিনামে থাকে। অগ্নাশয়ে কি করে হয় ব্রুনার্স গ্রন্থি? আমি একটু আগে কি বললাম? ব্রুনার্স গ্রন্থি, পেয়ার্স প্যাচ, এই টার্মিনোলজিগুলো খেয়াল রেখো। পেয়ার্স প্যাচ এটাও দেয়। পেয়ার্স প্যাচ থাকে কোথায়? পেয়ার্স প্যাচ হচ্ছে তোমার ডিওডিনামে থাকে। এই ব্রুনার্স গ্রন্থি এটাও থাকে ডিওডিনামে। তাহলে অপশন ডি ইজ কারেক্ট, ক্ষুদ্রান্ত। অগ্নাশয় হবে না। পিরু, বুঝতে পারছো?
অগ্নাশয়ে কি করে ব্রুনার্স গ্রন্থি তুমি কবে পড়লে? অগ্নাশয়ে ব্রুনার্স গ্রন্থি থাকে শিওর? মিস্টেক হয়ে গেল একটা। আমি কি বলছি শুনতে পাচ্ছি পিরুনাথ মল্লিক? হ্যালো, শোনা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন, এক অণু গ্লুকোজের সবাত শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? অপশন এ 38, অপশন বি 35। এটা ওঠো না, মানে আধুনিক না স্যার 38। তো 32। দেখো এইখানে একটা কনফিউশন লাগবে আমি জানি। সবাত শ্বসনে মোট কত অণু এটিপি তৈরি হয়? দেখো তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন দেয় দেখবে আমরা দুটো জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে সবাত শ্বসনে এটিপির সংখ্যা, আর একটা হচ্ছে আধুনিক মতবাদ অনুযায়ী সবাত শ্বসনে এটিপির সংখ্যা, রাইট? আমরা সবাত শ্বসনে এটিপির সংখ্যা পড়েছিলাম 38 অণু। কি করে পড়েছিলাম না, আমরা তখন ক্যালকুলেট করেছিলাম, ক্লাসে যদি ক্লাসগুলো দেখো একটু মনে করলে বা যদি রেকর্ডেডটা ফর্মটা দেখো তাহলেও দেখতে হবে যে সেখানে আমরা বলেছিলাম যে আধুনিক মতবাদ যখন আসেনি তখন আমরা এক অণু এনএডিপি থেকে এনএডিএইচ থেকে কত অণু এটিপি পেয়েছি? এক অণু এনএডিএইচ থেকে আমরা পেয়েছি 3 অণু এটিপি। অন্যদিকে এক অণু মানে এনএডিএইচ2 থেকে আর কি, অন্যদিকে এক অণু এফএডিএইচ2 থেকে আমরা এটিপির সংখ্যা কত ধরেছিলাম? 2 অণু এটিপি। মনে পড়ছে কি এটা? তো এক অণু এনএডিএইচ2 থেকে ধরেছিলাম 3 অণু, এফএডিএইচ2 থেকে ধরেছিলাম 2 অণু, এবং তার ফলে মোট এটিপির সংখ্যা এসেছিল 38। দেখো এখানে প্রশ্নে কিন্তু উল্লেখ করা নেই যে আধুনিক মতবাদ নাকি আধুনিক মতবাদ নয়। যদি আধুনিক মতবাদ উল্লেখ করা না থাকে, কারণ এখন তো স্ট্যান্ডার্ড যেটা আধুনিক মতবাদ সেটা কি ফলো করা হয়, তো সেই জন্য তখন আমরা দেখবি আধুনিক মতবাদে পড়েছিলাম এক অণু এনএডিএইচ2 থেকে অ্যাকচুয়ালি উৎপন্ন হয় কত অণু এটিপি না 2.5 অণু এটিপি। অন্যদিকে এক অণু এফএডিএইচ2 থেকে উৎপন্ন হয় 1.5 অণু এটিপি। অর্থাৎ আমরা ক্যালকুলেট এখন যেটাই করব সেটা হচ্ছে 2.5 অণু এটিপিকে ধরে এবং 1.5 অণু এটিপিকে ধরে। আমরা কিন্তু এখন আর 3 আর 2 ধরবো না, এটা দেখবে ক্লাসেও আমরা বলেছিলাম যে এটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল বলে। তো এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি সঠিক উত্তর হবে অপশন সি 32। কারণ কি? কারণ এক অণু এফএডিএইচ2 থেকে আমরা পাচ্ছি 2.5 অণু, অন্যদিকে এক অণু এফএডিএইচ2 থেকে পাচ্ছি 1.5 অণু, যার জন্য কিন্তু এটা 32 হয়ে যাচ্ছে। যদি আমরা 3 আর 2 ধরতাম ফ্র্যাকশন না ধরে তাহলে কিন্তু 38 অণু হতো। সৃজনী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, মানে আধুনিক মতবাদ অনুযায়ী আমরা 32 অণু পাচ্ছি। কেন না এক অণু এফএডিএইচ2 থেকে 2.5 অণুই ধরা হয়, সেখানে ক্যালকুলেশনের সুবিধাতে 3 অণু এটিপি ধরা হয় না, এক অণু এফএডিএইচ2 থেকে 2 অণু ধরা হয় না, 1.5 অণুই ধরা হয়, 1.5 অণুই ধরা হয়। পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন, যে প্রোটিন অংশ উৎসেচকের সঙ্গে যুক্ত থাকে তাকে ড্যাশ বলে? অত্যন্ত সোজা প্রশ্ন। অ্যাপো এনজাইম, হলো এনজাইম, কো এনজাইম, প্রস্থেটিক গ্রুপ। অ্যাপো এনজাইম। যে প্রোটিন অংশ উৎসেচকের সঙ্গে যুক্ত থাকে, অবশ্যই প্রোটিন অংশকে আমরা বলি অ্যাপো এনজাইম, অপ্রোটিন অংশকে আমরা বলি কোফ্যাক্টর। কোফ্যাক্টর আবার দু রকমের হয়, যদি দৃঢ়ভাবে যুক্ত থাকে তাকে বলি প্রস্থেটিক গ্রুপ, যদি আলদোভাবে যুক্ত থাকে বা শিথিলভাবে যুক্ত থাকে তাকে বলি কো এনজাইম। প্রস্থেটিক গ্রুপের উদাহরণ পড়েছিলাম এফএডি, কো এনজাইমের উদাহরণ পড়েছিলাম এনএডি। এগুলো একদম মানে মুখস্থ রাখার মতো, একদম ঠোঁটের মধ্যে রাখতে হবে আর কি। বেশ, নেক্সট, পাক রসে থাকে কোনটি? NaCl, HNO3, KCl, HCl? HCl। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। 18 দাগের প্রশ্ন, মানবদেহে গ্লাইকোজেনোলাইসিসের বিক্রিয়াস্থল কোথায়? প্লীহা, যকৃৎ, বৃক্ক, পেশি? যকৃৎ। যকৃৎ। আমরা জানি গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে যকৃৎ, অন্যদিকে গ্লাইকোজেনেসিস যখন সঞ্চিত হয় সেটা কিন্তু আমরা জানি যকৃৎ, পেশি দুটোতেই। নেক্সট 19 দাগের প্রশ্ন, অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? অগ্নাশয়ের আলফা। অপশন এ ইনসুলিন, গ্লুকাগন। থাইরক্সিন, গ্লুকাগন, ইস্ট্রোজেন। তো অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন সি গ্লুকাগন। আমরা জানি আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে কি হয়? ইনসুলিন, আর ডেল্টা থেকে সোমাটোস, না 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 না, সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন এটা হচ্ছে একটা হরমোন। বেশ, নেক্সট, এক অণু, এই যে প্রশ্নটা একটু আগেই আলোচনা করলাম, এক অণু NADPH থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়? আধুনিক মতবাদ, দেখো এখানে উল্লেখ আছে, দেখতে পাচ্ছ আধুনিক মতবাদ। 2.5। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এক অণু NADPH2 বা NADPH মানে বিজারিত NADP থেকে আমরা 2.5 অণু অর্থাৎ 2.5 অণু এটিপি পাই। এটা কিন্তু আধুনিক মতবাদ অনুযায়ী বারবার বলছি। 21 দাগের প্রশ্ন, মানব দেহে 100 ml রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা কত? 90 থেকে 120 mg, 70 অপশন থেকে বি 70 থেকে 100। 70 থেকে 110, 180 থেকে
180 মিলিগ্রাম, অপশন ডি 60 থেকে 70। কি হবে? অপশন বি। হ্যাঁ, আগে অ্যাকচুয়ালি আমরা পড়েছিলাম দেখবে যে 100 ml রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা হচ্ছে 80 থেকে 120, পড়েছিলাম তো। তো এটা এখন আধুনিক মতবাদ অনুযায়ী হ্যাঁ এটাকে স্যার। 70 থেকে 110 ধরা হয়। অপশন বি ইজ কারেক্ট। 90 নয়, 90 থেকে 120 এটা হবে না, সঠিক উত্তর হবে অপশন বি, মানে 70 থেকে 100, মানে আগে যেটা হাই ধরা হতো সেটা এখন একটু কমে গেছে। তো এটা 70 থেকে 110 অপশন থাকলে এটা হবে, আর যদি অপশন থাকতো 80 থেকে 120 পারফেক্ট, তাহলে সেটাকে কালেক্ট করতাম। বেশ, নেক্সট হচ্ছে প্রোটিনের এসডিএ মৌল বিপাকের কত শতাংশ? 20, 30, 12 থেকে 14, 12 থেকে 18। 30। 30। আমরা জানি প্রোটিনের এসডিএ 30। সব থেকে বেশি, সেটা হচ্ছে 30%। গ্লুকোজ কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 6%, আর যদি ফ্যাট ধরি ফ্যাটের ক্ষেত্রে 14%। ঠিক আছে, তো এটা খেয়াল রেখো যে কোনটা কি দিয়েছে। যদি কার্বোহাইড্রেট দেয় 6%, যদি প্রোটিন দেয় 30%, যদি ফ্যাট দেয় 14%। নেক্সট 23-এর প্রশ্ন, ড্যাশ উৎপাদনের জন্য ইস্টের প্রয়োজন নেই, অর্থাৎ কোনটির প্রয়োজন ইস্ট উৎপাদনের জন্য ইস্টের প্রয়োজন হয় না? বিয়ার, পাউরুটি, দই, নান রুটি। অপশন সি। অপশন সি দই। তার কারণ হচ্ছে দইয়ের ক্ষেত্রে আমরা জানি ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া হেল্প করে, তো দইয়ের ক্ষেত্রে ইস্টের প্রয়োজন নেই। পরের প্রশ্ন, এলটিএইচ পদ্ধতিতে পাস্তুরাইজেশনের তাপমাত্রা কত? দেখবে আমরা পড়েছিলাম যে এলটিএইচ পদ্ধতি লো টেম্পারেচার। হ্যাঁ বলো। অপশন এ। অপশন এ Option বলছে A। অপশন এ বলছে 63 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি বলছে 72 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি বলছে 138 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ডি বলছে 25। তো চলো আমরা একটু পুনরায় রিভিশন করিয়ে নিই। যে আমরা দেখবে পড়েছিলাম যে এলটিএইচ, যার পুরো কথা হচ্ছে লো টেম্পারেচার হোল্ডিং, সেখানে আমরা তাপমাত্রা পড়েছিলাম দেখবে 145 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ যেটা 63 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে 30 মিনিট ধরে তাপমাত্রা প্রয়োগ করা হয়, এবং তার ফলে বিভিন্ন উচ্চ তাপমাত্রায় যেগুলো সংবেদনশীল সেগুলোকে তোমার সংরক্ষণ করা যায়, কারণ হাই টেম্পারেচার দিলে সেগুলো নষ্ট হয়ে যাবে। একটা পড়েছিলাম এইচটিএসটি, যার পুরো কথা হচ্ছে হাই টেম্পারেচার শর্ট টাইম, যেখানে টেম্পারেচার ছিল 161 ডিগ্রি ফারেনহাইট, বা যেটাকে সেন্টিগ্রেডে করলে 72 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আরেকটি হচ্ছে আলট্রা হাই টেম্পারেচার, যেটা হচ্ছে 280 ডিগ্রি ফারেনহাইট থেকে 320 ডিগ্রি ফারেনহাইট, যেটা সেন্টিগ্রেডে কনভার্ট করলে 138 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানেও আমরা দেখেছি যে 2 থেকে 5 সেকেন্ড মাত্র হিট দেওয়া হয়। তো আমাদের প্রথমটা থেকে প্রশ্ন এসছে যে লো টেম্পারেচার হোল্ডিংয়ের ক্ষেত্রে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োগ করা হয়, কত ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে সেন্টিগ্রেড আছে, তো সেই জন্য উত্তর হয়ে যাবে 63। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। একদমই সঠিক উত্তর বলেছো, অপশন এ ইজ কারেক্ট। পরের প্রশ্ন তোমাদের সামনে রাখছি, স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে আছে ল্যাকটোজ, তাকে ল্যাকটেজ দ্বারা ভাঙলে কি উৎপন্ন হবে? সেটা আমাকে একে একে বলো। ল্যাকটোজকে ভাঙলে কি হবে? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, তাহলে এটা 3-এর সাথে গেল। সুক্রোজকে সুক্রেজ ভাঙলে কি উৎপন্ন হয়? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। মল্টোজকে মল্টেজ ভাঙলে কি উৎপন্ন হয়? গ্লুকোজ গ্লুকোজ। গ্লুকোজ প্লাস গ্লুকোজ, এখানে প্লাসটা পড়েনি। আরেকটি হচ্ছে শ্বেতসারকে আন্ত্রিক অ্যামাইলেজ ভাঙলে হয় মল্টোট্রায়োজ। তাহলে এবার কোন অপশন মিলছে দেখো, 1-এর সাথে 3 আর Option D। 2 এর সাথে 1। অপশন সি হচ্ছে নাকি? অপশন সরি, অপশন ডি। অপশন ডি। অপশন ডি 1-এর সাথে 3। হ্যাঁ, অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি। নেক্সট 26-এর একটা কেস স্টাডি প্রশ্ন, সেটি হচ্ছে এক্স উৎসেচকটি প্রায় প্রসম পরিবেশে ক্রিয়াশীল, এটি শুধুমাত্র সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়াশীল, তাহলে এক্স উৎসেচকটি কি? অপশন এ স্যালাইভারি অ্যামাইলেজ, অপশন বি প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, অপশন সি ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, অপশন ডি লাইপেজ। বলো কি হবে? অপশন এ। অপশন এ। কেন অপশন এ হচ্ছে? বাকিগুলো কেন হচ্ছে না, আমাকে একটু এক্সপ্লেনেশন দাও। সেদ্ধ শ্বেতসারের উপর শুধু টায়ালিন কাজ করে, আর টায়ালিনের অপর নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইড। না, সেদ্ধ শ্বেতসারের উপর শুধু টায়ালিন কাজ করে এটাও ঠিক নয়। সেদ্ধ শ্বেতসারের উপর প্যানক্রিয়েটিক অ্যামাইলেজও কাজ করে, সেদ্ধ শ্বেতসারের উপর ইন্টেস্টিনাল অ্যামাইলেজও কাজ করে। মানে এটা মুখ্য গহ্বরে হচ্ছে তো ওই জন্য। এখানে দেখো বলেছে যে প্রসম পরিবেশে, দিস ইজ ইম্পর্টেন্ট লাইন। স্যার স্যালাইভারি অ্যামাইলেজের পিএইচ হচ্ছে 6.5, তার হ্যাঁ। জন্য কি? এক্স্যাক্টলি, মানে একদম নিয়ার, মানে তোমার একদমই প্রসমর কাছাকাছি প্রায়। হালকা মৃদু আম্লিক হয় আমাদের মুখে লালা রস, তো সেই জন্য হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। কারণ প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ হচ্ছে হাইলি বেসিক, অর্থাৎ ক্ষারীয়। ইন্টেস্টিনাল অ্যামাইলেজ হচ্ছে তোমার ক্ষারীয়। তো সেই জন্য এখানে বলেছে শুধুমাত্র প্রসম পরিবেশে, প্রায় প্রসম পরিবেশে। তো আমরা যদি পিএইচ দেখি, স্যালাইভারি অ্যামাইলেজের পিএইচ হচ্ছে 6 পয়েন্ট সামথিং, তো সেটা একদম নিয়ার অ্যাবাউট 7। তো সেই জন্য কিন্তু সেদ্ধ শ্বেতসারের উপর কিন্তু প্যানক্রিয়েটিক অ্যামাইলেজও কাজ করে, ইন্টেস্টিনাল অ্যামাইলেজও কাজ করে।
তো সেই জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ, স্যালাইভারি অ্যামাইলেজ। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। চলো নেক্সট স্তম্ভ মেলাও। এটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে প্রশ্ন। বাম স্তম্ভে আছে ব্যাকটেরিয়া দ্বারা বিষাক্তকরণ, বি আছে ছত্রাক, সি আছে উৎসেচক, ডি আছে ক্লস্ট্রিডিয়াম। ডান স্তম্ভে আছে মাইকোটক্সিন, নিউরোটক্সিন, এন্টারোটক্সিন, আত্মপচন। দেখো উৎসেচক কি করে, সেলফ ডিকে ঘটায় অর্থাৎ আত্মপচন ঘটায়। তাহলে দেখো সি এর সাথে 4 কোন অপশনে আছে, শুধুমাত্র আমরা সি আর ডিতে পাচ্ছি, তাহলে আমরা ক্যান্সেল করে দেবো এ আর বি কে, খুব দ্রুততার সাথে অ্যান্সার করা যায় এইভাবে। ছত্রাক হচ্ছে মাইকোটক্সিন আমরা জানি, তাহলে বি এর সাথে 1, বি এর সাথে 1 শুধু আমরা অপশন সি তে পাচ্ছি, অপশন সি ইজ কারেক্ট। বুঝতে পারলে কত তাড়াতাড়ি আমি সব অ্যান্সার মানে জানি না, ওকে ধরো সব কোটা অপশন জানে না, তাহলেও তুমি দুটো একটা অপশনই বাম স্তম্ভ ডান স্তম্ভ যেন ভুল না হয়। তাহলে বাকিগুলো একটু দেখে নিই। ব্যাকটেরিয়া দ্বারা বিষাক্তকরণ, এটা হচ্ছে এন্টারোটক্সিন, মানে আমাদের ইন্টেস্টাইনে সমস্যা করে। আর তারপরে ছত্রাক তো হলো, ক্লস্ট্রিডিয়াম হচ্ছে নিউরোটক্সিন। আমাদের ক্লস্ট্রিডিয়াম ঘটিত একটা রোগ কি ছিল বলো তো, নিউরোটক্সিন যেটা স্নায়ুতন্ত্রকে এফেক্ট করে, বলো ক্লস্ট্রিডিয়াম কি, বলো সৃজনী। স্যার টাইফয়েড ঘটিত রোগ। টাইফয়েড তো ছিল হ্যাঁ। সালমোনেলা টাইফি। ঋতিকা কি ছিল বলো তো, ক্লস্ট্রিডিয়াম। এই রোগ চ্যাপ্টারটা কি পড়োনি নাকি, নাসিফার মনে আছে? না স্যার। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। চলো নেক্সট পরের প্রশ্নতে যাই। ব্লাঞ্চিং থেকে প্রশ্ন দিয়েছে কিন্তু, ব্লাঞ্চিং, ব্লাঞ্চিং কি আমাকে একবার ফট করে বলে দাও, ব্লাঞ্চিং কে বলবে, ব্লাঞ্চিং এনিওয়ান? স্যার হুম। 100 ডিগ্রি টেম্পারেচার জলে কোনো সবজি বা ওই ফল জাতীয়কে 2 থেকে 5 সেকেন্ড ডুবানোর পরে তারপরে আবার ঠান্ডা জলে ডুবানোকে ব্লাঞ্চিং বলা হয়। হ্যাঁ মানে 2 সেকেন্ড থেকে 5 মিনিট, রেঞ্জটা হচ্ছে 2 থেকে 5 সেকেন্ড নয়, রেঞ্জটা হচ্ছে 2 সেকেন্ড থেকে 5 মিনিট তোমার গরম জলে, মানে 100 ডিগ্রির নিচে, 100 ডিগ্রি টেম্পারেচারের নিচে যখন ফোটানো হয়, এবং তারপরে সেটাকে সঙ্গে সঙ্গে কোথায় নিয়ে যাওয়া হয়, ঠান্ডা জলে, ঠান্ডা জলে নিয়ে যাওয়া হয়, এবং তার ফলে কি হয়, তার যে ত্বক সেটা কুঁচকে যায় না, এবং এই পদ্ধতিটাকে বলে ব্লাঞ্চিং। তো সত্য মিথ্যা বলেছে, 1 নম্বর বলছে ব্লাঞ্চিং পদ্ধতি ফল ও সবজির বহিস্তক পরিষ্কার করে, এটা সত্য না মিথ্যা? সত্য। দ্বিতীয় স্টেটমেন্ট বলছে ব্লাঞ্চিং করা সবজির ত্বক সহজেই ছাড়ানো যায়, সত্য না মিথ্যা? সত্য। সত্য। মানে তুমি দেখবে কি করবে, ধরো তোমাদের বাড়িতে আলুর খোসা ছাড়াতে দিয়েছে, তাহলে আলুর খোসার সদ্য ধরো তুমি সিদ্ধ করেছো, সেটাকে তুমি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেবে, মানে গরম করার পরে দেখবে খুব সহজেই খোসাটা ছড়ে যাচ্ছে। হ্যাঁ, বা তুমি ডিম দেখবে অনেকে করে, যে ডিম সিদ্ধ হয়েছে তারপরে ঠান্ডা জলে দিয়ে দেয়, দিয়ে এবার আস্তে আস্তে খুব সহজেই ছাড়ানো যায় ডিমের খোসাটা। নেক্সট হচ্ছে ব্লাঞ্চিং উৎসেচকের ক্রিয়াকে বর্ধিত করে। উৎসেচকের ক্রিয়াকে কি বর্ধিত করে, আমরা ব্লাঞ্চিং দেখেছিলাম খাদ্যবস্তু সংরক্ষণে ব্যবহার হচ্ছে, তাহলে উৎসেচকের ক্রিয়া যদি বর্ধিত হতো তাহলে তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, তাহলে এটা ভুল। আরেকটা বলছে ব্লাঞ্চিং খাদ্যস্থিত গ্যাস দূর করে, অর্থাৎ খাদ্যের মধ্যে কোনো গ্যাস থাকলে, যেমন তুমি ধরো ব্রোকলি খেতে পারবে না, একটু গ্যাস লাগবে, কিন্তু যখনই তুমি ব্লাঞ্চিং করে দিচ্ছ সেখান থেকে কোনো গ্যাস থাকছে না, অর্থাৎ গ্যাস দূর হচ্ছে, তাহলে এটা সঠিক। তাহলে কি হচ্ছে, TTFT, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, TTFT, অর্থাৎ প্রথমটা ট্রু, তারপর এটা ট্রু, তারপর এটা ফলস, তারপর এটা ট্রু। নেক্সট 29 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে কয়েকটা স্টেটমেন্ট দিয়েছে, এখানেও ট্রু ফলস বলতে হবে। 1 নম্বর স্টেটমেন্ট বলছে উৎসেচক মূলত, এটা মূলচ নয় মূলত হবে, মূলত প্রোটিনধর্মী ক্যালাস যৌগ, এটা সত্য না মিথ্যা? সত্য। একদমই ডেফিনেটলি সত্য। তারপরে বলছে উৎসেচক সক্রিয়করণ শক্তি হ্রাস করে, অর্থাৎ বিক্রিয়ার কোনো হার বাড়াতে গেলে বা বিক্রিয়া শুরু করতে গেলে সেই বিক্রিয়ার হারটাকে কম লাগে, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। না, সক্রিয়করণ শক্তি তো হ্রাস করে গো, কোন একটা, আমি দেখবে পড়ানোর সময় এটাই বলেছিলাম যে তুমি যদি টিচার না নিতে তুমি কি শিখতে নাও, ডেফিনেটলি শিখতে, হয়তো তোমার শিখতে একটু সময় লাগতো, আমি তোমাকে ব্যাপারগুলো সহজ সরল করে দিচ্ছি, তার ফলে তুমি ব্যাপারটা দ্রুত শিখছো, এই হচ্ছে ব্যাপার। তো সক্রিয়করণ শক্তি তো হ্রাস করে, অপশন 2 নাম্বারটাও সঠিক। তারপর বলেছে উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক ক্রিয়াশীল হয়, এটাও ডেফিনেটলি সঠিক, তার কারণ আমরা জানি উৎসেচক নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে। আর 4 নাম্বার বলেছে প্রতিটি উৎসেচকের প্রো এনজাইম বর্তমান, প্রো এনজাইম মানে যেটা নিষ্ক্রিয় অবস্থায়,
যেমন দেখবো আমরা পড়েছিলাম ট্রিপসিনোজেন হচ্ছে ট্রিপসিনের প্রোএনজাইম, হ্যাঁ, তো এইগুলো আমরা পড়েছিলাম। যেমন পেপসিনোজেন হচ্ছে পেপসিনের প্রোএনজাইম, এগুলো পড়েছিলাম। তো এখানে বলেছে প্রতিটি উৎসেচকের প্রোএনজাইম থেকে, ডেফিনেটলি না, আমরা প্রতিটি উৎসেচকের ক্ষেত্রে প্রোএনজাইম পাবো না। তো সেই জন্য এক্ষেত্রে অপশন কোনটা হবে দেখো, TTTF। কোন অপশনটা হচ্ছে? অপশন সি, TTT তারপরটা F। বোঝা গেল কি? কারোর কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? নেই। চলো নেক্সট 30 দাগের প্রশ্ন, উক্তি যুক্তির প্রশ্ন। বিবৃতি এ বলছে TCA চক্র হলো শর্করা, ফ্যাটি অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিডের প্রাথমিক জারণ পথ। আর যুক্তি বলছে শর্করা, প্রোটিন ও ফ্যাটের বিপাকজাত পদার্থ সবশেষে TCA প্রক্রিয়া দ্বারা সম্পূর্ণ জারিত হয়ে CO2, H2O ও ATP উৎপন্ন করে। বলো কি বলবে? অপশনগুলো দিই। অপশন এ বলছে এ ও অ্যাসারশন ও রিজন দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশন বি বলছে এ ও আর দুটোই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি এ সঠিক আর ভুল। অপশন ডি এ ভুল আর সঠিক। এ ভুল আর সঠিক। বিবৃতি এ বলছে TCA চক্র শর্করা, ফ্যাটি অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিডের প্রাথমিক জারণ পথ। ডেফিনেটলি এটা তো নয়, এটা সঠিক। এখানে TCA চক্রের বদলে কি হলে সত্য হতো? TCA চক্র তো প্রাথমিক জারণ পথ নয়। প্রাথমিক জারণ পথ কোনটা? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস হচ্ছে কমন পথ টু অল। গ্লাইকোলাইসিস হচ্ছে এটা সবার প্রাথমিক পথ। আর যুক্তি বলছে শর্করা, প্রোটিন ও ফ্যাটের বিপাকজাত পদার্থ TCA প্রক্রিয়া দ্বারা সম্পূর্ণ জারিত হয়ে CO2, H2, ATP উৎপন্ন করে। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। তার কারণ আমরা দেখবে ফ্যাটি অ্যাসিডের বিটা জারণে পড়েছিলাম, একদম সবার শেষে কি তৈরি হচ্ছিল? অ্যাসিটাইল কোয়ে। সেই অ্যাসিটাইল কোয়ে আমরা আবার দেখেছিলাম TCA চক্রে প্রবেশ করছিল, দিয়ে তৈরি করছিল OA এর সাথে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে তৈরি করছিল প্রথম যৌগ, যেটাকে আমরা বলছিলাম সাইট্রিক অ্যাসিড, যেটা 6 কার্বনযুক্ত যৌগ। তো সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে এ ভুল, অর্থাৎ অ্যাসারশনটা ভুল কিন্তু রিজনটা সঠিক। ঠিক আছে, বোঝা গেছে? স্যার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। সেটি হচ্ছে যে ফল ও জ্যাম, এটাও বিবৃতি রিজন প্রশ্ন। ফল ও জ্যাম ইত্যাদি আধারীকরণে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়। আর যুক্তি বলছে ফল ও জ্যাম উচ্চ উষ্ণতা অ্যাসিডযুক্ত কম pH এর খাদ্য, যা স্টেনলেস স্টিলের সঙ্গে বিক্রিয়া করতে পারে। বলো এ ভুল আর সঠিক। কেন? স্টেনলেস স্টিলের সাথে তো বিক্রিয়াই করে, সেই জন্য জ্যাম আর মানে জেলিকে কাঁচের বয়ামে রাখা হয়। কাঁচের বয়ানে বা টিনের তৈরি পাত্রে রাখা হয়। তো ফল, জ্যাম এগুলো অ্যাকচুয়ালি আমরা আধারীকরণের ক্ষেত্রে কাঁচ, এগুলো স্টেনলেস স্টিলের সাথে বিক্রিয়া করে এবং বিভিন্ন টক্সিক পদার্থ তৈরি করে। তো সেই জন্য যুক্তি তো সঠিক, যে বলছে ফল ও জ্যাম উভয় উচ্চ অ্যাসিডযুক্ত কম pH এর খাদ্য, যা স্টেনলেস স্টিলের সাথে বিক্রিয়া করতে পারে। এটা সঠিক সঠিক। বিবৃতি এ বলছে যে ফল ও জ্যাম ইত্যাদি আধারীকরণে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়। তো এটা তো আমরা জানি এটা ভুল, তো এ ভুল কিন্তু আর সঠিক। অপশন ডি ইজ কারেক্ট। চলো নেক্সট কেস স্টাডি প্রশ্ন। অতিরিক্ত অ্যাসিটাইল কোয়ে দেহে সঞ্চিত হলে একটি বিশেষ প্রক্রিয়া দ্বারা অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটোন উৎপন্ন হয়। সেই প্রক্রিয়াটি কি? আলফা অক্সিডেশন, বিটা অক্সিডেশন, গামা অক্সিডেশন, কিটোজেনেসিস। বলো। কিটোজেনেসিস। দেখো আমরা আলফা বিটা অক্সিডেশনে আমরা দেখেছি অলরেডি অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়। তো অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটোন উৎপন্ন হয়, তুমি যদি কোনোদিন নাও পড়ে থাকো তাহলেও তোমার মানে অপশন এলিমিনেট করে তুমি বলে দিতে পারবে যে কিটোজেনেসিস ইজ কারেক্ট অ্যান্সার। কিটোজেনেসিস হচ্ছে সঠিক উত্তর। এবং আমরা দেখবে কিটোন বডির ক্ষেত্রে আমরা 3টে জিনিস পেয়েছিলাম, তার মধ্যে একটা ছিল দেখবে অ্যাসিটোন। ঠিক আছে, অ্যাসিটোন, বিটা কিটো, তারপরে ছিল বিউটারিক অ্যাসিড ছিল না, হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, এগুলো দেখবে ছিল। চলো নেক্সট হচ্ছে ক্যানিংয়ের বিভিন্ন ধাপগুলি বলো। ক্যানিংয়ের ক্ষেত্রে পরপর ধাপ কি কি হবে? অপশন এ বলছে ধৌতকরণ, তারপর তাকে ব্লাঞ্চিং করা হয়, তারপর তার বাছাই করা হয়, তারপর খোসা ছাড়ানো হয়, তারপর ব্রাইন মানে হচ্ছে লবণযুক্ত জল করা হয়, তারপরে হচ্ছে বায়ু নিরুদ্ধকরণ করা হয়। বি বলছে প্রথমে ধৌতকরণ করা হয়, তারপর বাছাই হয়, তারপর ব্লাঞ্চিং হয়, তারপর খোসা ছাড়ানো হয়, তারপর ব্রাইন হয়, তারপর বায়ু নিরুদ্ধকরণ হয়। সি বলছে প্রথমে বাছাই, তারপরে ধৌতকরণ, তারপর খোসা ছাড়ানো, তারপর ব্লাঞ্চিং, তারপর ব্রাইন, তারপর বায়ু নিরুদ্ধকরণ। ডি বলছে প্রথমে বাছাই, তারপর ধৌতকরণ, তারপর খোসা ছাড়ানো, তারপর ব্লাঞ্চিং, তারপর ব্রাইন, তারপর বায়ু নিরুদ্ধকরণ। কোনটা সঠিক ক্রম? তার আগে আমরা সঠিক ক্রম জানার আগে একবার একটু দেখে নিই, আমরা পড়েছিলাম সেটা পুনরায় আরেকবার রিপিট করে নিই যে কি করা হয় অ্যাকচুয়ালি তোমার
ইয়েতে, এই যে ক্যানিং পদ্ধতিতে দেখো কি করা হয়। সবার প্রথমে যে ফল বা সবজিকে আমরা আধারীকরণ করব তাকে নির্বাচন করা হয়। নির্বাচন করার পর তাকে বাছাই করা হয়। বাছাই করার পর তাকে ভালো করে সবজি ও ফল সেটাকে পানীয় জল দিয়ে ধুয়ে নিতে হয়। তারপর তাহলে দেখো আগে বাছাই, তারপরে ধৌতকরণ এলো। ধৌতকরণের পর পাতলা করে খোসা ছাড়িয়ে বীজ অপসারণ করা হয়। তারপর টুকরো টুকরো করে প্রয়োজন মতো কেটে নেওয়া হয়। তারপর ব্লাঞ্চিং করা হয়। ব্লাঞ্চিং করার পরে কি করা হয় দেখো, ব্লাঞ্চিং করার পরে যেটা করা হয় সেটা হচ্ছে নির্বীজকরণ করা হয় এবং খাদ্যবস্তুর বর্ণ বিকৃতি রোধ করা হয়। তারপর ক্যানে ফল ও সবজি ভর্তি করা হয়। তারপর ব্রাইন মানে যেটা লবণ জল সেটা যোগ করা হয়। তারপরে বায়ুনিরুদ্ধকরণ করা হয়। তাহলে এখানে কোন উত্তরটা, কোন অপশনটা যাবে? তাহলে কোন অপশনটা যাবে এবার বলো আমাকে। 33-এরটা তাহলে কোন অপশন যাবে? সবার প্রথমে কি ছিল? সবার প্রথমে আমরা বাছাই করলাম, তারপরে হলো ধৌতকরণ, তারপরে খোসা ছাড়ানো, তারপর ব্লাঞ্চিং, তারপর ব্রাইন, তারপর বায়ুনিরুদ্ধকরণ। কোনটা হবে? কি হবে? আচ্ছা, অপশন সি ডি কি একই অপশন দিয়েছে নাকি? বাছাই, হ্যাঁ স্যার। ধৌতকরণ, খোসা ছাড়ানো, হ্যাঁ অপশন সি ডি দুটোই উত্তর হবে, কারণ একই অপশন দিয়েছে। চলো নেক্সট 34, গ্লাইকোলাইসিসের শক্তি বিনিয়োগকারী দশাগুলির সঠিক ক্রম। গ্লাইকোলাইসিসের ধাপ আমি দেখবে পড়ানোর সময় বলেছিলাম যে গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের ধাপগুলো থেকে কিন্তু ধাপ তুলে দেবে। অপশন এ বলছে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ ফসফেট দিয়ে গ্লুকোজ। অপশন বি বলছে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তারপর ফ্রুক্টোজ। অপশন সি বলছে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট তারপর গ্লুকোজ। অপশন ডি বলছে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তারপর গ্লুকোজ 6 ফসফেট। ডেফিনেটলি না, গ্লুকোজ থেকে সবার প্রথমে গ্লুকোজ 6 ফসফেট আসে, তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট বা ফ্রুক্টোজ। তাহলে এটাও হচ্ছে না, সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক কি না? লাস্ট প্রশ্ন একটা সেটের, সেটা হচ্ছে খাদ্যে বাণিজ্যিক সংরক্ষণের সঠিক বিকল্পটি নির্বাচন করা। অর্থাৎ কোন কোন পদ্ধতিগুলো বাণিজ্যিক সংরক্ষণ করা হয়। তোমাদের অপশন দেখার দরকার নেই, আমাকে বলে দাও বাণিজ্যিক সংরক্ষণে কি কি পদ্ধতি পড়েছিলে, কি কি পদ্ধতি পড়েছিলে বাণিজ্যিক সংরক্ষণে? সবার প্রথমে পড়েছিলে ক্যানিং বা আধারীকরণ, মনে আছে? তারপরে পড়েছিলে কি? পাস্তুরাইজেশন। তারপরে কি পড়েছিলে? স্মোকিং। তারপরে কি পড়েছিলে? বিকিরণ। তারপরে কি পড়েছিলে? ব্লাঞ্চিং। এগুলো হ্যাঁ কি না? তো এখানে দেখো কি কি অপশন আছে। ব্লাঞ্চিং যদিও ঘরোয়া পদ্ধতি, তাহলে ব্লাঞ্চিং হবে না। অপশন দেখো এখানে ব্লাঞ্চিং আছে, ব্লাঞ্চিংগুলো তো হবে না। আধারীকরণ হবে, পাস্তুরাইজেশন হবে, ব্লাঞ্চিং হবে না। ব্লাঞ্চিং ঘরোয়া পদ্ধতি, এখানেও ব্লাঞ্চিং আছে, ব্লাঞ্চিং হবে না। সি অপশন দেখি, সি অপশনে আছে স্মোকিং, ব্লাঞ্চিং, ধৌতকরণ, হবে না। এখানে বলছে অপশন ডি বেঁচে আছে, একমাত্র অপশন ডি হবে, আধারীকরণ, পাস্তুরাইজেশন আর স্মোকিং। স্মোকিং পদ্ধতিতে কাদের সংরক্ষণ করা হয়, কি সংরক্ষণ করা হয়? কি পড়েছিলে? কোল্ড স্মোকিং আর হট স্মোকিং। মাছ আর মাংস স্যার। মাছ, মেনলি আমরা মাছ সংরক্ষণ করি স্মোকিং পদ্ধতিতে। ঠিক আছে, ভেরি গুড। চলো একটা সেশন তাহলে এখানে 35-এর মধ্যে কত পাচ্ছ? কতগুলো প্রশ্নের উত্তর সঠিক এসছে? আউট অফ 35 33 প্লাস হচ্ছে তো? প্রশ্ন যাই হোক মার্কস আসতে হবে। হচ্ছে কি না ঋতিকা? হ্যাঁ স্যার হয়েছে। মানে একটু নিজে ইয়ে করবে যে অনেস্টলি তুমি ধরো যে অ্যান্সারটা করতে সেটাকেই ধরে, তুমি যদি ভুল করতে তাহলে ভুল মাইনাস করবে, আর যদি ঠিক করতে তাহলে সে ঠিকটাই ধরে আর কি দেখবে ক্যালকুলেট করে কত কি হচ্ছে এরকম করে। ঠিক আছে, তো আজকে ক্লাসে এই সকালের ক্লাসে জয়েন তো কেউ হয় না দেখি, এত কম প্রেজেন্ট, ওরে বাপ রে বাপ। আর যত দিন যাচ্ছে দেখছি অ্যাটেন্ডেন্সের হার কমছে। চলো নেক্সট ফুড অ্যান্ড নিউট্রিশনের আমরা পেজ নাম্বার, এটা আগেরটা করলাম 234, এটা হচ্ছে পেজ নাম্বার 14, আমাদের উল্টো দিক থেকে হলো আর কি, AC 14 টেস্ট পেপার ABTA। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, সেটা হচ্ছে 1 মেগাজুল ও কিলো ক্যালোরির মধ্যে সম্পর্ক কি? অপশন এ 1 মেগাজুল সমান 2.40 কিলো ক্যালোরি। অপশন বি 1 মেগাজুল সমান 240 কিলো ক্যালোরি। আমরা অন্য অপশনে যাবই না, অপশন বি ইজ কারেক্ট। হ্যাঁ কি না? আরে বলো, অপশন কোনটা দেখতে পেলেই সঠিক বলে দেবে? অত মানে অ্যাটেন্স, মানে একদম সেই পাখি, মানে সে কি বলে পাখির চোখ হতে হবে আর কি, একদম সঙ্গে সঙ্গে দেখবো তো তীর মেরে দেবে আর কি। নেক্সট, চিলোসিস রোগটি যে অঙ্গে ঘটে? চিলোসিস দাঁত, জিভ, ঠোঁট, চোখ?
ঠোঁট, অন্যদিকে আমাদের জিভে হলে সেটাকে কি বলে? এটা কোন ভিটামিনের অভাবে হয়? বলো। কি হলো? কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B2, রাইবোফ্লাভিন। এছাড়া ভিটামিন B12 এর অভাবেও হয়, যেটাকে অ্যানিমিয়া বলি আমরা। তো এই স্টোমাটাইটিস, যেটাকে আমরা বলি জিভে ঘা, এই ঠোঁটে ঘাকে বলে চিলোসিস। দেখবে অনেকের হয়, ঠোঁটে ফোস্কা পড়ার মতো পড়ে। আর একটা হচ্ছে স্টোমাটাইটিস। স্টোমাটাইটিস, এই স্টোমাটাইটিস হচ্ছে জিভে ঘা। জিভেও অনেকের ফোস্কার মতো পড়ে এবং খুব জলে খেতে গিয়ে। ঠোঁটেও অনেকের হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, ঠোঁট। নেক্সট হচ্ছে ব্রকা সূচক অনুযায়ী আদর্শ ওজন বের করার জন্য উচ্চতার সঙ্গে কত বিয়োগ করতে হয়? এটা অ্যাকচুয়ালি ক্লাস 11-এর প্রশ্ন। কেন এই পেজটাতে আমি দেখছি, এই পেজটাতে আমি দেখলাম যখন আমি অ্যানালিসিস করছিলাম, দেখছি যে পেজটাতে অনেক প্রশ্ন ক্লাস 11-এর দিয়ে দিয়েছে। তো মানে কিভাবে কোশ্চেন করেছে আমি জানি না। তো ব্রকাস সূচক আদর্শ ওজন বের করার জন্য উচ্চতার সাথে কত বিয়োগ করতে হয়? তো তোমরা ব্রকাস সূচক আই থিঙ্ক পড়োনি। পড়েছো কেউ ব্রকাস সূচক? বেশ, আমি একটু ব্রকাস সূচকটা আলোচনা করে দিই তাহলে। ব্রকাস সূচক কি? না, ব্রকাস সূচক হচ্ছে যখন কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে ওবিসিটি নির্ণয়ের একটা ফর্মুলা, যেখানে আমরা দেখবে পড়েছিলাম BMI, যেটা বডি মাস ইন্ডেক্স, সেটার ফর্মুলা পড়েছিলাম ওয়েট ডিভাইডেড বাই মিটার স্কোয়ার, তার উচ্চতা দিয়ে সেটা স্কোয়ার করলে যেটা পাই সেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স বা কোয়েটলেট ইন্ডেক্স। এরই আরেকটা নাম হচ্ছে কোয়েটলেট ইন্ডেক্স বা বডি মাস ইন্ডেক্স, যেটার মাধ্যমে আমরা কোনো ব্যক্তি তোমার মেধাধিক্য হয়েছে কিনা, অর্থাৎ তার মেদ হয়েছে কিনা সেটা জানা যায়। ঠিক একই রকমের এই আরেকটা ফর্মুলা হচ্ছে ব্রকা ইন্ডেক্স বা ব্রকার্স ইন্ডেক্স, যেটাকে বলা হয় আইডিয়াল বডি ওয়েট। অর্থাৎ কোনো একজন ব্যক্তির আদর্শ বডি ওয়েট কত, না সেটা হচ্ছে তার উচ্চতাকে সেমিতে কনভার্ট করতে হবে। ফর এক্সাম্পল, একজন ব্যক্তির মনে করো উচ্চতা হচ্ছে 176 সেন্টিমিটার। একজন ব্যক্তির উচ্চতা হচ্ছে 176 সেন্টিমিটার, এবং তাহলে তার বডি ওয়েট কত হওয়া উচিত? না তার বডি ওয়েট হওয়া উচিত হচ্ছে, তাকে যদি আমরা 100 বাদ দিই, যেটা পড়ে থাকছে অর্থাৎ 76 কেজি, এটা বডি ওয়েট হওয়া তার উচিত। যার উচ্চতা, মানে আমরা জানি যে উচ্চতার সাথে কিন্তু দৈহিক ওজনের একটা সম্পর্ক আছে, সমানুপাতিক সম্পর্ক। তো উচ্চতা বাড়লে দেহের উচ্চতা বাড়াটা স্বাভাবিক। তো সেই জন্য ব্রকার্স ইন্ডেক্স বলছে যে কোনো একজন ব্যক্তির উচ্চতা, অর্থাৎ যেটা সেন্টিমিটারে উচ্চতা, ফুটে নয় কিন্তু, সেন্টিমিটারে উচ্চতাটা, সেখান থেকে যদি 100 বাদ দেওয়া হয়, যেটা পড়ে থাকবে সেই ভ্যালুটাই তার উচ্চতা ওজন হওয়া উচিত। এটাই হচ্ছে ব্রকার্স ইন্ডেক্স। তো এখানে প্রশ্নটা এবার পড়ো, তাহলে দেখো পারবে। বলছে ব্রকার্স সূচক অনুযায়ী আদর্শ ওজন বের করার জন্য উচ্চতার সঙ্গে কত বিয়োগ করতে হয়? অপশনে 60, 80, 100, 120। কি হবে? কত বিয়োগ করলে? 100। 100। নেক্সট 4-এর দাগের প্রশ্ন, চোখের কর্নিয়ার উজ্জ্বল ভাবটি নষ্ট হয়ে ঘোলাটে হয়ে যায় কোন রোগে? বিট স্পট, রাতকানা, জেরপ্থ্যালমিয়া, কেরাটোম্যালেসিয়া। রাত কানাতে হবে না? না 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 না, রাতকানাতে অ্যাকচুয়ালি যেটাকে আমরা নিকটালোপিয়া বলি, রাতকানার আরেকটা নাম হচ্ছে নিকটালোপিয়া, যেখানে আমাদের রেটিনার প্রবলেম হয়। কেরাটোম্যালেসিয়া হচ্ছে কর্নিয়ার প্রবলেম। রাতকানা কেন হয়? না আমাদের যে রড কোষ আর কোন কোষ থাকে, সেই রড কোষ হচ্ছে রাত্রিবেলা দেখতে সাহায্য করে, রাত্রিবেলা মানে মৃদু আলোতে। এবার কোনো কারণে যদি রড কোষ তৈরি না হয়, মানে রেটিনাতে থাকে রড কোষ আর কোন কোষ, তো তাহলে আমাদের রাতকানা হয়। জেরপ্থ্যালমিয়াও তাই, জেরপ্থ্যালমিয়া হচ্ছে আমাদের রেটিনার প্রবলেম হয়। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি, কেরাটোম্যালেসিয়া, যেটা হচ্ছে কর্নিয়ার সমস্যা, কেরাটোম্যালেসিয়া। বিট স্পটে আমরা দেখতে পাই চোখের যে কর্নিয়ার উপরে একটা থকথকে মানে স্বরের মতো স্পট জমে আর কি। তো সেখানে উজ্জ্বল ভাব নষ্ট হয় না, উজ্জ্বল ভাবটি নষ্ট হয় সেটা হচ্ছে কেরাটোম্যালেসিয়াতে। নেক্সট প্রশ্ন, CnH2nO এটি কার সংকেত? ফ্যাটি অ্যাসিড, ফ্যাট, গ্লিসারল, কার্বোহাইড্রেট। কি হবে? এটা হচ্ছে সাধারণ সংকেত CN। যেমন তুমি দেখো না, CnH2nO, তুমি N এর জায়গায় 6 বসাও, C6, তাহলে এই যে জায়গায় 2N আছে মানে H12O6, এটা কার সংকেত? গ্লুকোজের সংকেত। তাহলে গ্লুকোজ এক ধরনের কি? গ্লুকোজ এক ধরনের কার্বোহাইড্রেট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কার্বোহাইড্রেট। এটা বুঝতে পারলে না? বুঝতে পারলে না? অত্যন্ত সোজা জিনিস তো। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? কার সমস্যা আছে? কারোর সমস্যা আছে কি? না স্যার। ঠিক আছে। পরের প্রশ্ন, কোন পলিস্যাকারাইডটি টিস্যু কালচার মানে কলা পালনে ব্যবহৃত হয়? অপশন এ সেলুলোজ,
এটাকে এলিমিনেট করে নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। অপশন বি স্টার্চ, অপশন সি গ্লাইকোজেন, অপশন ডি এগার এগার। তোমার উত্তর কি হবে? ধরো পরীক্ষায় প্রশ্নটা এসছে, তুমি জানো না, কি করবে? টিস্যু কালচারে ব্যবহার নাইট্রোজেন। হুম কি আরেকবার বলো। গ্লাইকোজেন। না, গ্লাইকোজেন না। অ্যাকচুয়ালি টিস্যু কালচারের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় যে পলিস্যাকারাইডটি, সেটা হচ্ছে এগার এগার। এগার এগার হচ্ছে কি না, এগার এগার হচ্ছে একটা তোমরা বায়োলজিতে পড়ে থাকবে ক্লাস 11-এ, সেটা হচ্ছে লাল লোহিত শৈবাল বা রেড অ্যালগি। এই লোহিত শৈবাল বা রেড অ্যালগি থেকে প্রাপ্ত একটা পদার্থ, সেটা হচ্ছে এগার এগার। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এগার এগারই কেন, সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন ব্যবহার হচ্ছে না কেন? প্রথম কথা, সেলুলোজ কেন হয় না? না, সেলুলোজকে ডাইজেস্ট করা যায় না। দ্বিতীয় কথা, স্টার্চ ও গ্লাইকোজেন ব্যবহার কেন হয় না? স্টার্চ ও গ্লাইকোজেন অ্যাকচুয়ালি ব্যবহার এই কারণে হয় না, তার কারণ হচ্ছে টিস্যু কালচারের ক্ষেত্রে মিডিয়াম থাকাটা খুব জরুরি। টিস্যু কালচারে কি হয়, একটা মিডিয়ামের উপরে তোমরা যদি কোনোদিন তোমরা বায়োলজিতে পড়েছো, দেখবে মাইক্রো প্রোপাগেশন। সেই মাইক্রো প্রোপাগেশনে কি করা হয়, দেখবে একটা জেলের মতো থকথকে পদার্থের উপরে, মানে ওই তার উপরে, মানে ওটা হচ্ছে কর্ষণ দ্রবণ, তার উপরে ওই দেখবে গাছের যে ছোট ছোট টুকরো টুকরো পাতাগুলোকে রেখে দেওয়া হয় এবং সেখান থেকে ছোট ছোট চারা গাছ সৃষ্টি হয়। তোমরা মাইক্রো প্রোপাগেশন যদি পড়ে থাকো তাহলে খেয়াল থাকবে। তো এই এগার এগার কেন ব্যবহার করে? কারণ এগার এগারকে কোনো প্যাথোজেন, কোনো ব্যাকটেরিয়া খেতে পারে না, কোনো ব্যাকটেরিয়া ভাঙতে পারে না। তার ফলে সেই মিডিয়ামে এগার এগার যদি প্রয়োগ করা হয় তাহলে সেই মিডিয়ামে কোনো রকম ইনফেকশন হবে না। অন্যদিকে যদি স্টার্চ বা গ্লাইকোজেন ব্যবহার করো, সেগুলো ব্যাকটেরিয়া খেতে পারে, তার ফলে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। কিন্তু এগার এগার করলে ব্যাকটেরিয়া সেই এগার এগারকে না খেতে পারার জন্য সেটা কিন্তু টিস্যু কালচারে ব্যবহার করা হয়। আমি কি বললাম, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এগার এগার, এগার এগার এই কারণে, এগার এগার হচ্ছে একটা পলিস্যাকারাইড যেটা লোহিত শৈবাল থেকে পাওয়া যায়, এবং সেটা কেন ব্যবহার করে? কারণ তাকে কোনো ব্যাকটেরিয়া বা প্যাথোজেন খেতে পারে না। নেক্সট হচ্ছে ইনভার্ট সুগার কোথায় পাওয়া যায়? ইক্ষু শর্করা, মধু, ফলের রস, বিট শর্করা। মধু। ইনভার্ট সুগার কাকে বলে আমাকে ফার্স্ট বলো। ইনভার্ট সুগার বলা হয়, ইনভার্ট সুগার বলা হয় সুক্রোজকে। অপশন এ ইজ কারেক্ট, ইক্ষু শর্করা। মধুতে থাকে লেভুলোজ, মধুতে সুক্রোজ থাকে না। ঠিক আছে। নেক্সট, দৈনন্দিন ব্যবহৃত চিনি হলো কোনটি? গ্লুকোজ, সুক্রোজ, মল্টোজ, ফ্রুক্টোজ। সুক্রোজ। সুক্রোজ। এটা ঋতিকা বুঝতে পারলে? ইনভার্ট সুগার বলা হয় কাকে? ইনভার্ট সুগার বলা হয় সুক্রোজকে। আর সুক্রোজ থাকে মেনলি কোথায়? ইক্ষু শর্করা, আখের রস। নেক্সট 9 দাগের প্রশ্ন, দুধে দুটি প্রধান প্রোটিন হলো স্যালকিসন ও ওরেসেসিন, সরি ওরিসেনিন। অপশন বি কেরাটিন ও অ্যাক্টিন, অপশন সি কেসিন ও ল্যাকটালবুমিন, অপশন ডি গ্লুটামিন ও হিস্টোন। দুধে প্রোটিন, অপশন সি। অপশন সি কেসিন ও ল্যাকটালবুমিন, একদম। নেক্সট 10 দাগের প্রশ্ন, একটি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হলো, এটাও ক্লাস 11-এর প্রশ্ন। অপশনে সিস্টিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, লাইসিন। দেখবে আমরা অ্যামাইনো অ্যাসিড 3 রকমের পাই, একটা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, একটা প্রোসোম অ্যামাইনো অ্যাসিড, আর একটা আম্লিক অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিড আছে মানেই সেটা হচ্ছে আম্লিক, তাহলে অ্যাসপার্টিক অ্যাসিড হবে না, গ্লুটামিক অ্যাসিড হবে না। সিস্টিন হচ্ছে একটি প্রোসোম অ্যামাইনো অ্যাসিড, সেই জন্য সিস্টিন হবে না, সঠিক উত্তর হবে অপশন ডি। লাইসিন, আর্জিনিন এগুলো হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, সেই জন্য অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট 11 দাগের প্রশ্ন, কোন অ্যামাইনো অ্যাসিড মেলানিন রঞ্জক তৈরিতে সাহায্য করে? মেলানিন রঞ্জক মানে বুঝতেই পারছো, যে রঞ্জক আমাদের গায়ের বর্ণ নির্ধারণ করে। অপশন এ টাইরোসিন আছে, এটা সিম হবে না, টাইরোসিন হবে, টাইরোসিন। অপশন বি লাইসিন, অপশন সি গ্লাইসিন, অপশন ডি ট্রিপ্টোফ্যান। তো মেলানিন রঞ্জক তৈরি করে কোন অ্যামাইনো অ্যাসিড, বলো। তো মেলানিন রঞ্জক তৈরি করে অপশন এ ইজ কারেক্ট, টাইরোসিন। ওই জন্য দেখবে যদি কোনো কারণে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড যদি তার শরীরে অভাব হয়, তাহলে একটা রোগ হয়, গা গুলো দেখবে সাদা সাদা হয়ে যায়। কি বলে ওই রোগটাকে? স্যার সেটি। সেতি, ইয়েস, সেতি বা অ্যালবিনিজম। এই সেতি রোগ হয় টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের অভাবে, যেটা আমাদের মেলানিন রঞ্জক তৈরি করে, তার যদি পরিমাণ না থাকে আমাদের শরীরে স্বাভাবিক, তাহলে এই সেতি রোগটা হয়। নেক্সট, ডিমের রাসায়নিক সফলাঙ্ক কি? এটাও তোমরা ক্লাস 11-এ পড়েছো। তো রাসায়নিক সফলাঙ্ক কি সেটা একটু বুঝে নিই, তারপরে অ্যান্সার করবো, কারণ আনলে তো অ্যান্সার করাই হবে। তোমাদের মনে আছে কিনা আমার মনে বুঝতে পারছি না, আশা করছি মনে নেই। তো রাসায়নিক সফলাঙ্ক কি একটু দেখে নাও।
তো রাসায়নিক সফলাঙ্ক বলতে কি বোঝায় না, বলছে যে প্রোটিনকে পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে সেই প্রোটিনের সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিডকে রেফারেন্স প্রোটিনের তথা ডিমের প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের শতাংশে প্রকাশ করা কি বলা হয় রাসায়নিক সফলাঙ্ক। অর্থাৎ আমরা দেখবে রেফারেন্স প্রোটিন হিসেবে কাকে ধরি, রেফারেন্স প্রোটিন হিসেবে আমরা ডিমকে রাখি, ডিম, কারণ ডিম হচ্ছে সহজপাচ্য, ডিমের মধ্যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড থাকে এবং ডিম হচ্ছে সহজলভ্য। তো রেফারেন্স প্রোটিন হিসেবে আমরা ডিমকে রাখি। তো ডিমের সাথে তুলনা করে কোনো একটা পদার্থে কতটা প্রোটিন আছে সেটাকে যখন আমরা শতাংশে করছি, অর্থাৎ ডিমের ক্ষেত্রে আমরা ডিমকে কত পার্সেন্ট ধরছি, ডিমকে ধরছি 100%। এবার এই ডিমের সাথে ধরো কোনো একটা অ্যামাইনো অ্যাসিডে কোনো একটা বস্তুতে সেখানে সব প্রোটিন নেই, তাহলে সেখানে আমরা পাচ্ছি কি 90%। এরকম 100%-এর থেকে তুলনা করছি, যখন তুলনা করছি সেটা কি বলা হয় রাসায়নিক সফলাঙ্ক। এবং এর যে একটা চার্ট ক্লাস 11-এ পড়েছিলাম, আমি সেই চার্টটাও তুলে ধরেছি তোমাদের সামনে, দেখো। যেমন চালের যেটা রাসায়নিক সফলাঙ্ক সেটা হচ্ছে 60%, গমের হচ্ছে 42%, ডালের হচ্ছে 44, মাছের ক্ষেত্রে 60, মাংসের ক্ষেত্রে 70, ডিমের ক্ষেত্রে 100, দুধের ক্ষেত্রে 65। এটা হচ্ছে রাসায়নিক সফলাঙ্ক। তাহলে প্রশ্নে দিয়েছে, কি দিয়েছিল প্রশ্নটাতে যায় এবার, তাহলে এবার দেখো পারবে, এটা ক্লাস 11-এর প্রশ্ন, তোমাদের টেস্ট পেপারে কেন দিয়েছে আমি জানি না। প্রশ্নটা দিয়েছে ডিমের রাসায়নিক সফলাঙ্ক কত, এবার উত্তর বলো। 80, 90, 100, 110, কি হবে? 100। 100। নেক্সট, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডগুলি কী রকমের হয়? সম্পৃক্ত, অসম্পৃক্ত, এ ও বি উভয়ই কোনোটি নয়। আমাকে ফার্স্ট বলো অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডগুলোর নাম বলো। মনে আছে কি? এটাও ক্লাস 11-এরই প্রশ্ন, যদিও মনে আছে? অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের নাম মনে আছে? কি গো? তিনটে জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড আর অ্যারাকিডোনিক অ্যাসিড। তো এরা প্রত্যেকেই হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে হচ্ছে সেখানে কার্বনের মধ্যে, যেমন এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার, CH3 CH2 CH ডবল বন্ড CH, এখানে ধরো CH2, আবার C এরকম ট্রিপল বন্ড C আছে। তো এখানে যখন ডবল বন্ড মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তাদেরকে বলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর যদি প্রতিটা কার্বন এক বন্ধন থাকে তাদেরকে বলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। যেমন আমরা দেখতে পাই নারকেল তেলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে, অর্থাৎ প্রতিটা কার্বন এক বন্ধন, যার জন্য আমরা দেখতে পাই শীতকালে টেম্পারেচার কমে গেলে নারকেল তেল জমে যাচ্ছে, কিন্তু সর্ষের তেল বলো বা কেরোসিন তেল বলো বা অন্য কোনো তেল সেগুলো জমছে না, কিন্তু ঘিও জমে যাচ্ছে, তার কারণ সেখানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আছে। যেখানেই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকবে সেখানেই জানবে সেটা জমে যাবে শীতকালে। নেক্সট, কোনটি গুড কোলেস্টেরল? এটাও ক্লাস 11-এর প্রশ্ন। LDL, HDL, VDLD কোনোটি নয়। তো গুড কোলেস্টেরল মানে হচ্ছে কোলেস্টেরল দুই রকমের হয়। অপশন এ বলছে LDL, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, অপশন বি বলছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, অপশন সি বলছে ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা VLDL, অপশন ডি বলছে কোনোটি নয়। এবার বলো কোনটি হবে গুড কোলেস্টেরল? স্যার বিটা মনে হচ্ছে না, কি বলেন তো ভুলে গেছি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, HDL, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন হচ্ছে আমাদের গুড কোলেস্টেরল। নেক্সট হচ্ছে কোন খাদ্যে অদৃশ্য স্নেহ পদার্থ থাকে? অপশন এ বাদাম, অপশন বি তেল, অপশন সি ঘি, অপশন ডি মাখন। অদৃশ্য স্নেহ পদার্থ মানে যেটা আলাদা করে যোগ করতে হয় না। তো সঠিক উত্তর হচ্ছে বাদাম, কারণ তেল, ঘি, মাখন এগুলো দেখো খাবারে আলাদা করে যোগ করতে হয়। বাদামের মধ্যে অলরেডি স্নেহ পদার্থ থাকে, ফ্যাট থাকে, অর্থাৎ যে কোনো খাদ্যের মধ্যে যেটা উপস্থিত ফ্যাট সেটাকে বলে অদৃশ্য ফ্যাট। যেমন ডিমের মধ্যে যে ফ্যাটটা আছে সেটা অদৃশ্য ফ্যাট। শূন্যস্থান পূরণ করো 16 দাগের প্রশ্ন। দুধে পর্যাপ্ত পরিমাণে ড্যাশ থাকে না, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, কি হবে? ভিটামিন সি। সেই জন্য দুধকে বলা হয় আদর্শ খাদ্য, দুধকে কিন্তু সুষম খাদ্য বলে না। 17 প্রশ্ন, পুষ্টিরসে কোষে প্রবেশ করাকে কি বলে? পুষ্টিরস কোষে প্রবেশ করাকে, পুষ্টিরস যখন কোষে প্রবেশ করছে তাকে কি বলে? অপশন এ, এখানে কি দিয়েছে অপশন এ দেখিনি। অপশন এ শোষণ, অপশন বি আত্তীকরণ, অপশন সি নির্গমন, অপশন ডি নিঃসরণ। বলো কোষে প্রবেশ করছে। শোষণ না, আমি জানতাম এই ভুলটা হবে। দেখবি যখন পর্যায়গুলো পড়েছিলাম, পরিপাকৃত খাবার যখন রক্তে প্রবেশ করছে সেটা শোষণ, যখন কোষের মধ্যে প্রবেশ করছে তাকে বলে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। অপশন বি ইজ কারেক্ট। ভালো করে ধাপগুলো বুঝতে হবে। শোষণ মানে হচ্ছে যখন যে খাবারটা পলিস্যাকারাইড ছিল সেটা মনোস্যাকারাইড হয়ে গেছে, অর্থাৎ জটিল খাদ্যবস্তু ছিল সেটা সরল খাদ্য হয়ে গেছে,
সেটা যখন রক্তে প্রবেশ করছে তখন তাকে বলছি শোষণ, সেটা যখন কোষে প্রবেশ করছে তাকে বলছি আত্তীকরণ। মনে থাকবে? চলো নেক্সট, কোয়াশিয়রকর কোথায় দেখা যায়? কোন বয়সী শিশুদের? 1 থেকে 4, 0 থেকে 6, 6 থেকে 12, 6 থেকে 18। এটাও ক্লাস 11-এর প্রশ্ন। বলো কোয়াশিয়রকর। দুটো রোগ পড়েছিল, একটা হচ্ছে কোয়াশিয়রকর আর একটা হচ্ছে ম্যারাসমাস। তো স্যার ভুলে গেছি, মনে হয় 6 থেকে 12 মাস। ওটা হচ্ছে ম্যারাসমাস। 6 থেকে 12 মাসটা হচ্ছে ম্যারাসমাস, আর 1 থেকে 4 বছর হচ্ছে কোয়াশিয়রকর। মানে 1 বছরের বেশি হলে সেটা কোয়াশিয়রকর, আর ছোটদের দেখা যায় ম্যারাসমাস। বেশ, নেক্সট হচ্ছে হিমাসিডোরেসিস। যদি লোহা হয় অর্থাৎ যকৃতে লোহা সঞ্চিত হলে তাকে বলে হিমাসিডোরেসিস। তাহলে ডেন্টাল ক্যারিজ কিসের জন্য হয়? ভিটামিন ই, জিঙ্ক, লোহা নাকি ফ্লোরিন? ডেন্টাল ক্যারিজ মানে ওই যেটাকে আমরা দাঁতের পোকা বলি, বা দাঁতের পোকা মানে ওই ছিদ্র টাইপের হয়, এটা হচ্ছে ফ্লোরিনের জন্য হয়। ফ্লোরেসিস রোগ হলে এটা হয়। নেক্সট, কিটোসিস রোগের কারণ কি? এটা বলা উচিত। কিটোসিস রোগ কেন হয়? অপশন কার অভাবে হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তন্তু? কার্বোহাইড্রেটের অভাব হয় কিটোসিস। তার কারণ কার্বোহাইড্রেটের অভাব হলে তখন ফ্যাটের অসম্পূর্ণ জারণ হয়, তার ফলে কিটোন বডি তৈরি হয়। এটাকেই বলা হয় কিটোসিস। মানে যদি কিটোন বডির পরিমাণ রক্তে বেড়ে যায়, কিটোনেমিয়া, বা এই ঘটনাটা হচ্ছে কিটোসিস। সুক্রোজ ভেঙে কি উৎপন্ন হয়? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ গ্লুকোজ, গ্লুকোজ গ্যালাক্টোজ, মল্টোজ ফ্রুক্টোজ? গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ। সুক্রোজ ভেঙে হয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, একদম। নেক্সট, ডিএনএ এর গঠনের জন্য প্রয়োজন কোনটি? গ্লুকোজ, পেন্টোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ? ডিএনএ এর ক্ষেত্রে যে শর্করাটা সেটা হচ্ছে পেন্টোজ শর্করা, এবং পেন্টোজ যে শর্করা তার নাম কি মনে আছে? 5 কার্বন। পেন্টোজ মানে 5 কার্বনযুক্ত শর্করা। এই 5 কার্বনযুক্ত শর্করাটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। আর আরএনএতে যে শর্করাটা থাকে সেটা হচ্ছে শুধু রাইবোজ শর্করা। ডিঅক্সি কেন বলে? না, ডিএনএ এর যে রাইবোজ শর্করা সেখানে 2 নম্বর কার্বনে অক্সিজেন গ্রুপটা থাকে না। নেক্সট, প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে বিভিন্নতার কারণ কি? আর গ্রুপ, এইচ গ্রুপ, সি ডবল এইচ গ্রুপ, NH2 গ্রুপ? কোনটি বিভিন্নতার জন্য দায়ী? বলো, অ্যামাইনো অ্যাসিডগুলো আলাদা আলাদা হয় কেন? বলো একটু তাড়াতাড়ি বলো, আমার ক্লাস আছে এরপরে আবার। বিভিন্নতার জন্য দায়ী কোনটি? বলো সৃজনী। আর গ্রুপ, এইচ গ্রুপ, সি ডবল এইচ গ্রুপ, NH2 গ্রুপ? ঋতিকা, নাসিফা বলো দেখি। স্যার জানি না, বলবো? হ্যাঁ বলো। COH গ্রুপ। না, সি ডবল এইচ গ্রুপ মানে কার্বক্সিল গ্রুপ তো সমস্ত অ্যামাইনো অ্যাসিডে থাকে। কি হবে আমার মনে হচ্ছে। সঠিক উত্তর হবে অপশনে আর গ্রুপ। দেখবে আমরা যে অ্যামাইনো অ্যাসিডের গঠন পড়েছিলাম, এটাও ক্লাস 11-এরই প্রশ্ন, যদিও একদিকে থাকে NH2 গ্রুপ, একদিকে থাকে সি ডবল এইচ গ্রুপ, একদিকে থাকে হাইড্রোজেন, আর একদিকে থাকে আর গ্রুপ। আর গ্রুপ মানে এটা ভ্যারিয়েবল, এটা কোনো অ্যালিফেটিক গ্রুপ থাকে বা অ্যারোমেটিক যৌগ থাকে। এই আর গ্রুপটা চেঞ্জ হওয়ার জন্য বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড হয়। বাকি সমস্ত অ্যামাইনো অ্যাসিডে এই অ্যামিনো গ্রুপ পাবে, কার্বক্সিল গ্রুপ পাবে, হাইড্রোজেন পাবে। বলো এবার কি বলছো? কিছু বলছো? না স্যার। আর গ্রুপটা মানে এটা কোনো একটা, মানে এখানে আর গ্রুপের জায়গায় হাইড্রোজেন থাকতে পারে, আর গ্রুপের জায়গায় কোনো ফিনল গ্রুপ থাকতে পারে, আর গ্রুপটা ভ্যারি করে, যে কোনো যৌগ থাকতে পারে। নেক্সট হচ্ছে ড্যাশ প্রোটিন অক্সিজেন পরিবহনে সাহায্য করে? কেসিন, অ্যালবুমিন, হিমোগ্লোবিন, অ্যাক্টিন? হিমোগ্লোবিন। নেক্সট হচ্ছে শিশুদের জন্য অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোনটি? হিস্টিডিন, ট্রিপ্টোফ্যান, অ্যালানিন, প্রোলিন? শিশুদের জন্য অপরিহার্য। সঠিক উত্তর হচ্ছে হিস্টিডিন, একদম। নেক্সট, স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে হৃদরোগ, বেরিবেরি, অ্যানিমিয়া, রাতকানা। খ স্তম্ভে রয়েছে রেটিনল, এটা বেটিনল হয়ে গেছে, রেটিনল হবে। রেটিনল, লোহা, থাইমিন, ফ্যাট। এটাও ক্লাস 11-এর। কেন যে 11-এর প্রশ্নগুলো কি ধরে দিয়েছে আমি বুঝতে পারছি না এই পেজটাতে। মনে হয় ক্লাস 11-এর করতে গিয়ে ক্লাস 3rd সেমিস্টারে ভরে ফেলেছে। দেখো, হৃদরোগ হয় ফ্যাটের জন্য, বেরিবেরি হচ্ছে থায়ামিনের অভাব, ভিটামিন B1, অ্যানিমিয়া হচ্ছে লোহার অভাব, আর রাতকানা হচ্ছে রেটিনল, ভিটামিন এর অভাব। কোন অপশনটা যাচ্ছে দেখে নাও। 4-এর সাথে এ কোন অপশন আছে? 4-এর সাথে এ, শুধু এ আর সিতে আছে, বিটি দেখবই না। আচ্ছা, 3-এর সাথে আছে বি, কোন অপশন আছে? এটা দুটোতেই আছে। 2-এর সাথে সি, কোন অপশনে আছে? শুধু অপশন দুটোতেই আছে। আচ্ছা, এ এর সাথে ডি, কোন অপশন আছে? এই
এটা আবার দেখো এ আর সি এর দুটো অপশন একই, দুটোই সঠিক, এও সঠিক সিও সঠিক। চলো নেক্সট, এর পরেরটাও ক স্তম্ভের সাথে খ স্তম্ভ। দেখো সরল প্রোটিন, লব্ধ প্রোটিন, সংযুক্ত প্রোটিন, সম্পূর্ণ প্রোটিন, মনে আছে এগুলো? সরল প্রোটিন কাকে বলে, লব্ধ প্রোটিন কাকে বলে? দেখো সরল প্রোটিন মানে সেই সমস্ত প্রোটিন যেগুলো শুধু অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। লব্ধ প্রোটিন মানে সেই সমস্ত প্রোটিন যেগুলো সরল প্রোটিন বা যৌগিক প্রোটিন বা যেটাকে আমরা সংযুক্ত প্রোটিন বলি তার আদ্র বিশ্লেষণের ফলে সৃষ্টি হয়। আর সম্পূর্ণ প্রোটিন মানে যেখানে সমস্ত রকমের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। তো সরল প্রোটিন এটা হবে দাঁড়াও, সম্পূর্ণ প্রোটিন ডিম, সংযুক্ত প্রোটিন ক্রোমোপ্রোটিন, লব্ধ প্রোটিন হচ্ছে প্রোটিওজ, সরল প্রোটিন হচ্ছে গ্লিয়াডিন। এবার দেখো এর সাথে 2 কোন অপশনে আছে? এর সাথে 2, শেষে দুটো সি ডিতে আছে। আচ্ছা 2 এর সাথে 3 আছে, অপশন দুটোতেই আছে। সি এর সাথে 1 কোন অপশন আছে? অপশন সি ইজ কারেক্ট। 28টা বলো, দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তি বেশি মাত্রায় খাদ্যবস্তু গ্রহণ করছেন, উক্ত ব্যক্তির শরীরে কিসের সমস্যা দেখা দেবে? অপশন এ তার শরীরে ভিটামিনের অভাব হবে, অপশন বি তার দেহে প্রোটিন ও ক্যালসিয়ামের শোষণ ব্যাহত হবে, অপশন সি দেহের ওজন বৃদ্ধি পাবে, অপশন ডি মলের পরিমাণ হ্রাস পাবে। বলো। অপশন বি। অপশন সি। অপশন বি দেহে প্রোটিন এবং ক্যালসিয়ামের শোষণ ব্যাহত হবে, এটা হচ্ছে সঠিক। বেশি মাত্রায় খাদ্য গ্রহণ করছে মানে যে তার ওজন বৃদ্ধি পাবে এমনটা নয়, কিন্তু ক্যালসিয়াম ও প্রোটিনের শোষণ ব্যাহত হবে। নেক্সট 29 প্রশ্ন, অপুষ্টির কারণে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ইডিমা দেখা যায়। ইডিমা মানে সেই ছেলেটার কঙ্কালসার দেহ কিন্তু হবে না। খাদ্য গ্রহণে অনীহা দেখা যায়, এগুলি কোন রোগের লক্ষণ? ম্যারাসমাস, রিকেট, কোয়াশিওরকর, স্কারভি। তো দেখো এই ম্যারাসমাস রোগে আমরা যেটা দেখতে পাই, শিশুর একদম কঙ্কালসার দেহ, একদম হাড়ের মানে পাঁজর গোনা যায় যে কটা হাড় রয়েছে। কোয়াশিওর করে কিন্তু এই ইডিমা দেখা যায়, অর্থাৎ একটু ফোলা ফোলা লাগে শিশুদের। তো এটা শিশুদের বৃদ্ধি ব্যাহত, এটাও কিন্তু প্রোটিনের অভাবজনিত রোগ। কোয়াশিওর কর হবে সঠিক উত্তর। 30 প্রশ্ন, সেটা হচ্ছে বিবৃতি এ বলছে স্নেহ পদার্থ দেহের অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে। আর কারণ বলছে স্নেহ পদার্থ ভিটামিন এ ডি কে শোষণে সাহায্য করে। এটাও ক্লাস 11-এর প্রশ্ন, সব পুরো পেজটাই ক্লাস 11-এরই প্রায়। বিবৃতি এ বলছে স্নেহ পদার্থ দেহের অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখে, কারণ বলছে স্নেহ পদার্থ ভিটামিন এ ডি ই কে শোষণে সাহায্য করে। এবার বলো কোনটা সত্য মিথ্যা, কি হবে বলো? ভিটামিন এ ডি ই কে শোষণে সাহায্য করে, এটা হচ্ছে স্নেহ পদার্থ, এটা তো সঠিক, কারণ এ ডি কে হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন। আর সঠিক, কিন্তু এ ভুল, অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখে না। অপশন ডি ইজ কারেক্ট, এ ভুল আর সত্য। 31 প্রশ্ন, এটাও বলো ক্লাস 11-এরই প্রশ্ন। কার্বোহাইড্রেটকে প্রোটিন মাচুয়া খাদ্য বলে, আর কারণ বলছে কার্বোহাইড্রেট প্রোটিনকে তাপ শক্তি উৎপন্ন থেকে বিরত রাখে। মনে আছে? এ বলছে এ ও আর উভয় ভুল, বি বলছে এ সঠিক আর ভুল, সি বলছে এ ও আর উভয় সঠিক, অপশন ডি বলছে এ ভুল আর সঠিক। কি হবে সঠিক উত্তর? হবে অপশন সি, এ ও আর উভয় ঠিক। কার্বোহাইড্রেট কি প্রোটিন বাচক খাদ্য বলে, এবং তার কারণ কার্বোহাইড্রেট প্রোটিনকে তাপশক্তি উৎপাদন থেকে বিরত রাখে। নেক্সট, জীবদেহে ভিটামিনের ভূমিকা কি, অর্থাৎ কোন কোনগুলো ভিটামিন করে? ভিটামিন ডি রিকেট ও অস্টিওমেলিসিয়া প্রতিরোধ করে। সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য, যদি মনে না থাকে একটু দেখে নাও। ভিটামিন সি স্কারভি প্রতিরোধ করে, এটাও সত্য। ভিটামিনকে প্রজনন ক্ষমতা নিয়ন্ত্রণ করে, এটাও সত্য। ভিটামিন বি কমপ্লেক্স রাতকানা রোগ প্রতিরোধ করে, ভুল, এটা ভিটামিন ই হবে। তাহলে সত্য 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 মিথ্যা কোন অপশন হচ্ছে? অপশন কোথায় হচ্ছে গো? 1 2 3 সত্য, আর অপশন সি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে 33 প্রশ্ন, এখানেও সত্য মিথ্যা নির্ধারণ করো। বলছে গ্লাইকোজেন গ্লুকোজ থেকে উৎপন্ন হয়, সত্য না মিথ্যা? গ্লাইকোজেন গ্লুকোজ থেকে উৎপন্ন হয়, সত্য না মিথ্যা? এটা তো সত্য। তারপর বলছে গ্লাইকোজেনকে প্রাণীজ শ্বেতসার বলে, সত্য। গ্লাইকোজেন একটি অলিগোস্যাকারাইড, মিথ্যা, এটা পলিস্যাকারাইড। গ্লাইকোজেন উদ্ভিদদের সঞ্চিত হয়, মিথ্যা, এটাও প্রাণীদের সঞ্চিত হয়। তাহলে সত্য সত্য মিথ্যা মিথ্যা কোনটা হচ্ছে? অপশন এ। আমি এই কারণে তাড়াহুড়ো করে বলে দিচ্ছি, তার কারণ তোমরা ক্লাস 11-এ পড়েছো, তো মনে আছে না আছে এইটা তোমাদের মনে থাকবে। বলো 34টা বলো, অনেকক্ষণ পর একটা 12-এ পেলাম। প্রোটিনের ভাঙন অনুযায়ী সঠিক উত্তরটি নির্বাচন করো। কিভাবে ভাঙে? অ্যামাইনো অ্যাসিড, তারপর অপশন এ বলছে অ্যামাইনো অ্যাসিড, সেটা ভাঙে পেপটাইডে, তারপর ভাঙে পেপটোন, তারপর প্রোটিওজ। অপশন বি বলছে প্রোটিওজ, সেটা ভাঙে পেপটোন, তারপর পেপটাইড, তারপর অ্যামাইনো অ্যাসিড। তারপরে বলছে পেপটোন, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিওজ, পেপটাইড, পেপটোন, প্রোটিওজ, অ্যামাইনো পেপটাইড। বলো কি হবে সঠিক ক্রমটা? দেখো আমরা সঠিক ক্রম কি পড়েছিলাম মনে করে দেখো। প্রথমে ছিল প্রোটিন, প্রোটিনটা তারপর ভেঙেছিল, যদি সেটা অ্যাসিডের সাথে যুক্ত হয় তাকে আমরা বলেছি অ্যাসিড মেটাপ্রোটিন, মেটাপ্রোটিনে ভাঙে। যদি ক্ষারের সাথে যুক্ত হয় তাহলে সেটা হবে ক্ষারীয় মেটাপ্রোটিন।
মেটাপ্রোটিনটা ভাঙে কিসে? সেটা হচ্ছে প্রাথমিক প্রোটিওজে। প্রাথমিক প্রোটিওজ। প্রাথমিক প্রোটিওজ ভাঙে কিসে? সেকেন্ডারি বা 2 ডিগ্রি প্রোটিওজ। সেকেন্ডারি প্রোটিওজ ভাঙে কিসে? পেপটোন। পেপটোন ভাঙে কিসে? পেপটাইড। পেপটাইড ভাঙে কিসে? লোয়ার পেপটাইডও হয়, পেপটাইড ভেঙে লোয়ার পেপটাইড, এবং পেপটাইড থেকে আসলে শেষে আসে অ্যামাইনো অ্যাসিড। একদম শেষে কি আসবে? অ্যামাইনো অ্যাসিড। এখানে বলেছে প্রোটিন ভাঙনের ক্রম, অর্থাৎ সবার শেষে ভাঙবে কে? অ্যামাইনো অ্যাসিড শেষে থাকবে। তাহলে দেখো প্রোটিওজ, তারপর পেপটোন, তারপর পেপটাইড। অপশন বি ইজ কারেক্ট, নট এ। এতে ভাঙছে কি করে? এতে তো বি বলেছিলাম। ও আচ্ছা, অপশন বি বলেছিলেন, সরি। প্রোটিওজ সেটা ভাঙে পেপটোন, পেপটোন ভাঙে পেপটাইড, পেপটাইড ভাঙে অ্যামাইনো অ্যাসিড। অপশন বি ইজ কারেক্ট, ভেরি গুড। নেক্সট লাস্ট প্রশ্ন আজকের সেশনের, সেটা হচ্ছে এই চিত্রটা দেখে বলো এটা কার ছবি। এখানে যে গ্রুপটা আছে দেখতে পাচ্ছ, কিটো গ্রুপ আছে। কিটো গ্রুপ আছে তার মানে এটা কে? গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, মল্টোজ। কি হবে? কি হবে? দেখো আমরা অ্যালডিহাইড গ্রুপ পাই কোথায় না? আমরা 3টে মনোস্যাকারাইড পাই, একটা হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ। তো এর মধ্যে অ্যালডিহাইড মানে অ্যালডিহাইড গ্রুপ মানে সিএইচও গ্রুপ পাই, গ্লুকোজে পাই সিএইচও গ্রুপ, গ্যালাক্টোজে পাই সিএইচও গ্রুপ। আর মল্টোজ তো গ্লুকোজ নিয়ে তৈরি, এটা তো হবেই না। গ্যালাক্টোজও হচ্ছে না, গ্লুকোজও হচ্ছে না। সঠিক উত্তর হচ্ছে ফ্রুক্টোজ। কিটো গ্রুপ, এটা হচ্ছে কিটো গ্রুপ। ক্লাস 11-এ যদি পড়ে থাকো ভালো করে তাহলে এগুলো মনে থাকবে। কিটো গ্রুপ একমাত্র ফ্রুক্টোজে থাকে। তো এই গেল আমাদের টোটাল 70টা প্রশ্ন। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো সব পারা যাচ্ছে তো? প্রশ্ন মেজরিটি প্রশ্ন পারা যাচ্ছে তো? এই এই পেজটার মানে খুব কম পেরেছি, কিন্তু আগেরটা ঠিক ছিল। এই পেজটা কম পেরেছে একটা কারণ আছে, সব 11-এর প্রশ্ন দিয়ে দিয়েছে, তো সেই জন্য আমি কিছু মন্তব্য করলাম না। সমস্ত মেজরিটি প্রশ্ন ক্লাস 11-এর, তো সেই জন্য তোমাদের মনে নেই হয়তো। তো যাই হোক, ঠিক আছে, আমি তোমাদের রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো, তো তখন দেখে নেবো আরেকবার। তো চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থাকো, সবার দিনটি শুভ হোক। এবং তোমরা যারা ক্লাসটি ইউটিউবে দেখছো, তোমাদের প্রত্যেককে বলবো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। একদম চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। এবং হ্যাঁ, ভালো রেজাল্ট কিন্তু করতে হবে, এবং ভালো রেজাল্ট তখনই হবে যখন তুমি মেহনত করবে, তুমি নিজেকে আরও বেশি নিখুঁত করবে। তাহলেই দেখবে তোমার কনফিডেন্স বাড়ছে এবং পরীক্ষায় ভুল অনেক কমে যাচ্ছে। তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।